আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জীবকোষ এবং টিস্যু অধ্যায়ের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আমি বলেছিলাম যে সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিড পড়বো। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড থেকে প্রতি বছর মোটামুটি প্রশ্ন আসে এবং লাস্টের ঘ নাম্বার যে প্রশ্ন, এই ঘ নাম্বার প্রশ্নটা একটু কোরিলেট করে আসে। তুমি যদি বুঝো তাহলে তুমি খুব সুন্দরভাবে আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া আমরা ধাপে ধাপে শিখবো, খেয়াল করো। মাইটোকন্ড্রিয়ার হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা একটা ঝিল্লি আছে, আবরণ আছে, এই যে চারপাশে তার একটা প্রাচীর আবরণ আছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট, দেখা যাচ্ছে না তাই না? তাহলে এটা হচ্ছে কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। পরীক্ষায় যদি কখনো চিত্র বৈশিষ্ট্য আসে, চিত্র সহ বৈশিষ্ট্য, সবসময় চেষ্টা করবা চিত্র এবং বৈশিষ্ট্যগুলা পয়েন্ট আকারে দিতে, তাহলে টিচার এগুলো ভালো চোখে পড়বে, প্লাস তোমার নাম্বার বাড়বে। তাহলে এটা হচ্ছে কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে দুই স্তর বিশিষ্ট, এটা কি দিয়ে তৈরি? ভাত দিয়ে তৈরি না পানি দিয়ে তৈরি, সেটা তো জানতে হবে। তাহলে এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট। এটা হচ্ছে কি? লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন বাইলেয়ার। লিপোপ্রোটিন বাইলেয়ার। বাই শব্দের অর্থ কি? বাই শব্দের অর্থ কি? বাইলেয়ার। বাই শব্দের অর্থ দুই, লেয়ার মানে স্তর, তাহলে দুইটা স্তর। কি দিয়ে তৈরি হয়? লিপোপ্রোটিন দিয়ে। প্রোটিনের নাম তো তোমরা শুনছো আশা করি, আমিষ জাতীয় খাদ্য। তাহলে দুই স্তর বিশিষ্ট লিপোপ্রোটিন বাইলেয়ার। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে মানে দুই স্তর বিশিষ্ট তৈরি হচ্ছে কি দিয়ে? লিপোপ্রোটিন দিয়ে। আবার তোমরা কখন কি করো আল্লাহ জানে। এরপর হচ্ছে এই রে ভাই, গুরুত্বপূর্ণ জিনিস 2 নাম্বার। বিজ্ঞানী অল্টম্যান, বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন বায়োপ্লাস্ট। নামকরণ করেন বায়োপ্লাস্ট, PLAST। এটা এক্সামে আসে। ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন বেন্ডা। বৈজ্ঞানিক কার্ল বেন্ডা এটার নামকরণ করেন কি? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এর নামকরণ করেন বিজ্ঞানী অল্টম্যান, নামকরণ করেন কি? বায়োপ্লাস্ট। আর বেন্ডা নামকরণ করেন কি? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, 3 নাম্বার সেটা হচ্ছে এই যে দুই স্তর বিশিষ্ট, একটা স্তর দেখা যাচ্ছে বাহিরের স্তর, এটা হচ্ছে কি? বহিঃস্তর। বহিঃস্তর। ভিতরের স্তরটা কই? ভেতরের স্তরটা ভিতরের দিকে কি থাকে? ভাঁজ হয়ে যায়। কি হয়ে যায়? ভাঁজ হয়ে যায়। এই যে ভিতরের যে স্তরটা আছে, এই ভিতরের স্তরটা কি হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে। কি হয়েছে? ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজ হওয়া স্তরটাকে কি বলা হয়? ক্রিস্টি। তাহলে অন্তঃস্তর, অন্তঃস্তর ভাঁজ হয়ে ভেতরে, তুমি চিত্র দেখে বলো, সমস্যা নাই তো। তাহলে অন্তঃস্তর ভাঁজ হয়ে কি ভিতরে ঢুকে যায়, একে কি বলা হয়? ক্রিস্টি। সহজ। ঠিক আছে, 4 নাম্বার। এই যে কৃষ্টিগুলো আছে, এই কৃষ্টি, এই যে এগুলো সব হচ্ছে কি? কৃষ্টি ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে, এগুলো হচ্ছে কৃষ্টি। এই কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত। বৃন্ত চিনো? বৃন্ত, বৃন্ত মানে বোটা। ফুল দেখছো না, ফুল বা পাতা? তো যখন আমরা পাতা ধরি, পাতার নিচে একটা ছোট অংশ থাকে না ধরার জন্য? তাহলে এই যে ধরার জন্য যে অংশটা থাকে এটা হচ্ছে বৃন্ত। এটা হচ্ছে কি? বৃন্ত। ঠিক আছে, তাহলে এখানে কিছু বৃন্ত থাকে, কিন্তু বৃন্তযুক্ত গোলাকার অংশ। কি অংশ? বৃন্তযুক্ত গোলাকার অংশ। একটু খেয়াল করো, ছোট ছোট বৃন্তযুক্ত গোলাকার অংশ। ঠিক আছে, এই বৃন্তযুক্ত গোলাকার অংশকে কি বলা হয়? অক্সিজম। কি বলা হয়? অক্সিজম। তাহলে বৃন্তযুক্ত গোলাকার, গোলাকার অংশকে বলে কি? বলে অক্সিজম। বেশি কঠিন? অক্সিজম। ঠিক আছে, বৃন্তযুক্ত গোলাকার অংশকে কি বলা হয়? অক্সিজম। 5 নাম্বার। এই অক্সিজমের ভিতরে কি থাকে? অক্সিজমের ভিতরে, এই অক্সিজম, অক্সিজমের ভিতরে কি সাজানো থাকে? ভিতরে এনজাইম বা উৎসেচক। এনজাইম, এনজাইম। অক্সিজেনের ভিতরে এনজাইম বা উৎসেচক সাজানো থাকে। হ্যাঁ, এই এনজাইমের কাজ কি? খাদ্যকে ভেঙে ফেলা, কোনো কিছু কি করা? ভেঙে ফেলা। তাহলে অক্সিজেনের অক্সি অক্সিজম সরি অক্সিজমের ভেতরে কি থাকে? এনজাইম সাজানো থাকে। কি থাকে? এনজাইম সাজানো থাকে। এগুলো কি করে? এই এনজাইমগুলো কি করে? এই এনজাইমগুলো এটিপি তৈরিতে সহায়তা করে। ঠিক আছে, এগুলো পরের জিনিস। তাহলে অক্সিজমের ভিতরে কি থাকে? এনজাইম সাজানো থাকে। ঠিক আছে, তাহলে এই ভিতরে কি থাকে? এনজাইম সাজানো থাকে। এখন এই যে ভিতরে যে ফাঁকা জায়গা, অন্তঃস্তর ভাঁজ হয়ে কৃষ্টি তৈরি হয়েছে, এখন এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা কি হয়? এই ফাঁকা জায়গাকে বলা হয় ম্যাট্রিক্স। তরল পদার্থ থাকে। কি থাকে? তরল পদার্থ থাকে। ফাঁকা জায়গাকে কি বলা হয়?
ম্যাট্রিক্স, ফাঁকা জায়গাকে কি বলা হয়? অন্তঃস্তর ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যায়, এটাকে বলা হয় কৃষ্টি। এই যে কৃষ্টি পুরো অংশটাকে কি বলা হয়? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের উপরে কি থাকে? ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ থাকে। এখন ডিএনএ তো ক্রোমোজোম ছাড়া থাকবে না, তাই না? ডিএনএ তো আর ক্রোমোজোম ছাড়া থাকবে না, কিভাবে থাকবে তাহলে? এই যে ক্রোমাটিন তন্তু, এর ভিতরে কি থাকবে? ডিএনএ থাকবে। কি থাকবে? ডিএনএ থাকবে, ঠিক আছে? এর ভিতরে কি থাকবে? ডিএনএ থাকবে। এখন সহজ জিনিস, তাহলে মোটামুটি 6-7টা বৈশিষ্ট্য বলে ফেলছি। কি কি আবার বলে, এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট লিপোপ্রোটিন স্তর। কি স্তর? লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। বিজ্ঞানী অল্টম্যান এর নামকরণ করেন বায়োপ্লাস্ট এবং বিজ্ঞানী ভেন্ডা নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। অন্তঃস্তর ভাঁজ হয়ে ভিতরে ঢুকে যায়, একে কি বলা হয়? কৃষ্টি। এবং বৃন্তযুক্ত গোলাকার অংশকে বলে কি? অক্সিজম। অক্সিজমের ভিতরে কি থাকে? এনজাইম থাকে। এনজাইম শক্তি উৎপাদনে সহায়তা করে। অক্সিজমের ভিতরে এনজাইম সাজানো থাকে, এই এনজাইম গুলো কি করে? ভেঙে ফেলে শক্তিকে, এই এটিপি কে ভেঙে ফেলে শক্তি উৎপাদন করে। আচ্ছা, এরপরে বলছে কি? ম্যাট্রিক্স তরল পদার্থ থাকে, এরপরে কি থাকে? ডিএনএ থাকে। ভিতরে কি থাকে? ডিএনএ থাকে। একদম সহজ জিনিস, এগুলো যদি তুমি চিত্র দেখে দেখেই ব্যাখ্যা করতে পারবা। তাহলে ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এখানে তোমার মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়। কি বলা হয়? কোষের পাওয়ার হাউস। কেন? কেন কোষের পাওয়ার হাউস বলা? খ নাম্বারে আসে, ঠিক আছে? খ নাম্বারে আসে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। সেটা হচ্ছে, তোমরা তো এখনো পড়ছো, পুরোনায় অনেকে পড়ছো, সেটা হচ্ছে অধ্যায় 4-এ এটিপি তৈরি হয় শ্বসন প্রক্রিয়াতে। সহজে বলি, শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। এটিপি হচ্ছে আমাদের শরীরের শক্তি, ঠিক আছে? এখান থেকে আমরা শক্তি পাই। এই শক্তি থেকে আমরা হাঁটি, খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, মারামারি করি, যত কিছু আছে সবকিছু করি কি? এই শ্বসন প্রক্রিয়ায় যে এটিপি তৈরি হয় সেটার মাধ্যমে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই শ্বসন প্রক্রিয়াটার এটিপি কিভাবে তৈরি হয়? সে খাদ্যের সাথে বিক্রিয়া করে। কি করে? খাদ্যের সাথে কে বিক্রিয়া করবে? ওই যে বাহির থেকে আমি অক্সিজেন যে গ্রহণ করি, এই অক্সিজেনকে ভেঙে ফেলে, সরি, অক্সিজেনকে খাদ্যের সাথে বিক্রিয়া করে এনজাইমের সাহায্যে। ওই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? এনজাইম থাকে না? তাহলে এনজাইমের সাহায্যে খাদ্যকে ভেঙে ফেলে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এনজাইম কি করে? ভেঙে ফেলে। ভেঙে ফেলে কি তৈরি করে? তৈরি করে এটিপি। কি তৈরি করে? শক্তি তৈরি করে। প্লাস কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড। প্লাস কি তৈরি করে? পানি। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড সে কি করে? আমরা প্রতিনিয়ত বাইরে বের করে দেই। আর এটিপি কে কাজে লাগাই, আমরা শক্তি পাই এখান থেকে, ঠিক আছে? এখন এই যে শ্বসন প্রক্রিয়ার ধাপ আছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, ঠিক আছে? লাইসিস মানে ভাঙ্গা, ভেঙে যাওয়া। আচ্ছা, এরপর হচ্ছে কি? গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেব চক্র, অ্যাসিটাইল কোয়ে চক্র, অ্যাসিটাইল অ্যাসিটাইল কোএ, ঠিক আছে? এরপর হচ্ছে কি? ক্রেবস ক্রেবস চক্র। এবার হচ্ছে টিসিএ, ট্রান্সপোর্ট চেইন, টিসিএ। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট, এই 4টা ধাপ, হ্যাঁ? এই 4টা ধাপে হয়। এখন এই যে 4টা ধাপে হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মোটামুটি বলা হয় যে অ্যাসিটাইল কোয়ে থেকে তোমাদের বই অনুসারে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এছাড়া অ্যাসিটাইল কোয়ে, ক্রেব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিছু না কিছু হলো মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত। এর মধ্যে সবচেয়ে বেশি সংঘটিত হয় ক্রেব চক্র, ঠিক আছে? এখন এই যে পুরো শ্বসন প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ থেকে 38টা এটিপি তৈরি হয়। কয়টা? এখনো গ্লুকোজ থেকে এখনো গ্লুকোজ থেকে 38টা এটিপি তৈরি হয়। কি তৈরি হয়? 38টা এটিপি তৈরি হয়। তাহলে এই 38টা এটিপি যে তৈরি হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, 38টা এটিপি তৈরি হয়। এই 38টা এটিপির মধ্যে 24টা এটিপি ক্রেব চক্রে তৈরি হয়। কোথায় তৈরি হয়? ক্রেব চক্রে 24টা এটিপি তৈরি হয়। এবং এই ক্রেব চক্রটা পুরোটাই কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। দেখো, 38টা এটিপির ভিতরে 24টা, সর্বাধিক এটিপি তৈরি হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া, ক্রেব চক্রে। তাহলে ক্রেব চক্রে মাইটোকন্ড্রিয়া সর্বাধিক এটিপি তৈরি হওয়ার কারণে এবং পুরো শরীরে শক্তির বেশি যোগানদাতা কে দেয়? মাইটোকন্ড্রিয়া। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। কথা বুঝাইতে পারছি? তাহলে শ্বসন প্রক্রিয়া ধাপ কয়টা? 4টা। এটিপি তৈরির প্রক্রিয়া গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন এর মধ্যে ক্রেব চক্রটা কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া, যেখানে এখনো গ্লুকোজ থেকে আমরা 38টা এটিপি পাই। এর মধ্যে 24টা এটিপি আসে কোথা থেকে? ক্রেব চক্র থেকে। যেহেতু ক্রেব চক্র কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংঘটিত হয়। এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অনেক সময় ঘ নাম্বারে প্রশ্ন আসে, মাইটোকন্ড্রিয়া শেষ, ঘ নাম্বারে প্রশ্ন আসে। ঘ নাম্বারে কি প্রশ্ন আসে? একটু কোরিলেট করে প্লাস্টিডের সাথে, আমি প্লাস্টিডে পড়ে যাচ্ছি। ঘ নাম্বার অনেক সময় আসবে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড যদি না থাকে বা মাইটোকন্ড্রিয়া যদি না থাকে, তাহলে তোমার পরিবেশে আশেপাশে কি ধরনের প্রভাব পড়তে পারে বিশ্লেষণ করে। একটা সহজ জিনিস, যদি মাইটোকন্ড্রিয়া না থাকে, কমন সেন্স দিয়ে বুঝো, যদি মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে ক্রেব চক্র সংগঠিত হবে না, হ্যাঁ? তাহলে ক্রেব চক্র সংগঠিত হবে না। আমি জানি ক্রেব চক্র সংগঠিত হয় কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। একটু খেয়াল করো,
কমন সেন্স দিয়ে বুঝো। শ্বসন প্রক্রিয়া আমরা জানি এটিপি তৈরি হয়, তাই না? এটিপি তৈরি হয়। এখন যদি মাইটোকন্ড্রিয়া না থাকে শ্বসন প্রক্রিয়া হবেই না। তাহলে এটিপি যেহেতু তৈরি হয় না, একটা জিনিস খেয়াল করো, এটিপি নাই, তার মানে আমার শক্তি তো এমনিই নাই। আমার শক্তি তো এমনি নাই, শ্বসন প্রক্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া নাই, আমার শক্তি এমনিই নাই। তাহলে শক্তি তো অনেক দূরের কথা। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা জানি শ্বসন প্রক্রিয়ার কি তৈরি হয়, শ্বসন প্রক্রিয়া এটিপি তৈরি হয়, সাথে তৈরি হয় কি কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড আমি যদি বাহিরে বের না করি, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাবে? পাবে? পাবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি আমি বের না করি, কার্বন ডাইঅক্সাইড বের না করলে উদ্ভিদ বাঁচবে না। 2 নাম্বার কথা, কার্বন ডাইঅক্সাইড যদি না পাই, উদ্ভিদ যদি কার্বন ডাইঅক্সাইড না পায় তাহলে কি হবে? উদ্ভিদ না পাইলে তাহলে কি হবে? তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না, ফটোসিনথেসিস সিনথেসিস প্রক্রিয়া কি হবে না? সংঘটিত হবে না। এখন সালোক সংশ্লেষণ যদি না হয়, খাদ্য তৈরি হবে? হবে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হলে খাদ্য যদি তৈরি না হয়, তাহলে আমি কিভাবে অক্সিজেন পাবো? আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। তাহলে অক্সিজেন কি আমি পাবো? অক্সিজেনও পাবো না। তাহলে অক্সিজেন যদি না পাই, আমি বাঁচবো না। আমি না বাঁচলে উদ্ভিদ বাঁচবে না। তাহলে পুরো জীবজগৎ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জীবজগৎ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটার সাথে তোমার প্লাস্টিক একটু কোরিলেট করে দেয়, তোমরা এটা আর বুঝো না। এটা সহজ জিনিস। মাইটোকন্ড্রিয়া যদি না থাকে বা ক্ষতিগ্রস্ত হয়, শ্বসন প্রক্রিয়া হবে না। শ্বসন প্রক্রিয়া না হলে এটা চক্রাকারে ঘুরে, সালোক সংশ্লেষণ শোষণ, এটা হচ্ছে চক্রাকারে ঘুরে। সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়, পানি তৈরি হয়, অক্সিজেন তৈরি। অক্সিজেন আমি গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন গ্রহণ করার পরে কি হয়? অক্সিজেন গ্রহণ করার পরে অক্সিজেন আমার দেহের ভিতরে যাওয়ার পরে মাইটোকন্ড্রিয়া কি করে? ক্রেব চক্র ঘটায়, শ্বসন প্রক্রিয়াটা হয় আমার দেহের ভিতরে, কোষের ভিতরে। এই শ্বসন প্রক্রিয়া যে হয়, শ্বসন প্রক্রিয়া কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এখন যদি অক্সিজেন না থাকে, তাহলে আমার শ্বসন কিভাবে হবে? খাদ্যই তো আমি পাবো না, তাহলে আমি বাঁচবো? পুরো জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সহজ জিনিস। এরপরে হচ্ছে প্লাস্টিক, আশা করি বুঝছেন। প্লাস্টিকটা কি? প্লাস্টিক হচ্ছে, খেয়াল করো, প্লাস্টিকও সেম। প্লাস্টিক কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। কয় স্তর আমরা পড়ছিলাম না? তাদের কি আছে? ঝিল্লি আছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। চিত্র রে ভাই, আমার চিত্র। এটা কি অঙ্গাণু? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। এটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এখন এই যে ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণুটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোসিল। এটা এতটা ইম্পর্টেন্ট না, জেনে রাখো। গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লিসারাইড দিয়ে তৈরি। এগুলো তোমাদের দরকার নেই, যা জেনে রাখো যে এটা কি দিয়ে তৈরি। এই গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি হয়। বিজ্ঞানী বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল কি করেন? প্লাস্টিড আবিষ্কার করেন। ওকে, আর্নেস্ট হ্যাকেল প্লাস্টিড আবিষ্কার করেন। ঠিক আছে, এখন চলো তাহলে প্লাস্টিকের কি কি বৈশিষ্ট্য আছে। 2 স্তর বিশিষ্ট অলরেডি বলে ফেলছি। তারপর হচ্ছে আর কি বলছে? গ্লাইকোসিল গ্লিসারাইড তৈরি। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে কি বলা হয়? স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। এগুলো কি বলা হয়? স্ট্রোমা। স্ট্রোমা। তাহলে স্ট্রোমা দিয়ে আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে স্ট্রোমায় কি থাকবে? তরল পদার্থ থাকবে। কি থাকবে? তরল পদার্থ থাকবে। ঠিক আছে, স্ট্রোমার ভিতরে কি থাকবে? তরল পদার্থ থাকবে। যেরকম মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি ছিল? ম্যাট্রিক্স ছিল। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে খেয়াল করো, এই যে গোলাকার যে অংশ, একটা অংশকে কি বলা হয়? একটা অংশকে কি বলা হয়? থাইলাকয়েড। কি বলা হয়? একটা গোলাকার অংশকে কি বলা হয়? থাইলাকয়েড। এখন কতগুলো থাইলাকয়েড মিলিত হয়ে গঠন করে গ্রানাম। কি গঠন করে? গ্রানাম। কতগুলো থাইলাকয়েড মিলিত হয়ে কি গঠন করে? গ্রানাম। ওকে, এই গ্রানাম গুলো খেয়াল করো, থাইলাকয়েড মিলিত হয়ে গঠন করে কি? গ্রানাম বা গ্রানাম চক্র। ঠিক আছে, গ্রানাম বা, তাহলে এটা হচ্ছে, একটা হচ্ছে কি? থাইলাকয়েড। একটা কি? থাইলাকয়েড। একটা হচ্ছে থাইলাকয়েড, একটা থাইলাকয়েড। আর তাহলে অনেকগুলো থাইলাকয়েড মিলিত হয়ে গঠন করে কি? গ্রানাম। কি গঠন করে? গ্রানাম। একটা গ্রানাম
অন্য একটা গ্রানামের সাথে সংযুক্ত হয়েছে। যদি একটু খেয়াল করো, একটা গ্রানাম অন্য একটা গ্রানামের সাথে সংযুক্ত হয়েছে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলাম। কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলাম একে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। ল্যামেলাম। আর একটাকে কি বলা হয়? থাইলাকয়েড। এগুলো হচ্ছে ডিএনএ অণু। ডিএনএ অণু। তারপরে কি আছে? এগুলো হচ্ছে কি শ্বেতসার দানা। এগুলো হচ্ছে শ্বেতসার দানা। শ্বেতসার দানা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই জিনিসগুলো তাহলে কি কি বললাম? এটা হচ্ছে ভিতরে গোলাকার অংশ থাকে, এগুলোকে কি বলা হয়? থাইলাকয়েড বলা হয়। এখন এই যে থাইলাকয়েড অনেকগুলো মিলিত হয়ে গঠন করে গ্রানাম। গ্রানাম গুলো একটার সাথে আর একটা মিলিত হয়ে গ্রানাম বা গ্রানাম চক্র একটার সাথে আর একটা মিলিত হয়ে গঠন করে কি? স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম। এখন এই যে থাইলাকয়েড ভিতরে কি হয়? থাইলাকয়েডের ভিতরে কি থাকে? থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল। সূর্যের আলোক রশ্মি, আমরা জানি সূর্যের রশ্মি মানে ফোটন কণা ওই থাইলাকয়েডের ভিতরে জমা থাকে, তারপর সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সূর্যের আলো যখন পড়ে, দেখো সূর্যের আলো যখন পড়ে তখন এই থাইলাকয়েডের ভেতরে জমা হয়। কি জমা হয়? ফোটন কণা। কি কণা? ফোটন কণা জমা হয় এবং সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই রাসায়নিক শক্তিতে পরিণত হওয়ার পর পরবর্তীতে সেটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা জানি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে হয়। তাহলে থাইলাকয়েডের ভিতরে কি থাকবে? ক্লোরোফিল থাকবে, প্লাস হচ্ছে এই যে ফোটন কণা থাকবে, আলো থেকে আসা, সূর্য থেকে আসা ফোটন কণা মিলিত হয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ঘটাবে, ঠিক আছে? তাহলে যদি প্লাস্টিড আমরা জানি তিনটা অংশ। প্লাস্টিডের কয়টা অংশ? তিনটা অংশ। তাহলে এতটুকু আশা করি বুঝছি, খুব সহজ। প্লাস্টিডের কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? প্লাস্টিডের কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? এক নম্বরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এরপরে হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। এরপরে কি? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। এরপরে কি? লিউকোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে কি? লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট সাধারণত পাতায় থাকে বেশি। কোথায় থাকে? পাতায় বেশি থাকে ক্লোরোপ্লাস্ট। কোথায় থাকে? পাতায়। পাতায় জানি আমরা ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের উপস্থিতি কি হয়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। ক্লোরোপ্লাস্ট সবুজ হয়। কি হয়? বেশিরভাগ সবুজ। এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এটা কালার, রঞ্জক পদার্থ থাকে। কি থাকে? রঞ্জক পদার্থ থাকে, ঠিক আছে? যেমন সায়ানিন, নীল কালার থাকবে। তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে কি বললাম? রঞ্জক পদার্থ। তাহলে কোথায় কোথায় ক্রোমোপ্লাস্ট থাকতে পারে বলো তো? কমন সেন্স। সেটা হচ্ছে ফুলে থাকবে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি কালারফুল করবে? ফুল কালারফুল হয়, তাহলে ফুলে কি থাকবে? ক্রোমোপ্লাস্ট। ফলে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। এর ফলে বিভিন্ন ফল বিভিন্ন কালারফুল হয়, ঠিক আছে? এবার হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য জমা করা। কি করা? খাদ্য জমা করা। জমা করা। তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য তৈরি করা। খাদ্য তৈরি করা কোন প্রক্রিয়ায়? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। এরপরে খাদ্যকে কি করা? কালারফুল করা। কালারফুল করা, ঠিক আছে? কালারফুল করা। এরপরে খাদ্যটাকে কি করবে? জমা করবে। বিভিন্ন ধরনের খাদ্য যখন জমা করে তখন এক একটা নাম হয়, ঠিক আছে? যেমন শর্করা জাতীয় খাদ্য যদি সঞ্চয় করে বা জমা করে তখন নাম হয় অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য জমা করলে ইলায়ারোপ্লাস্ট। এগুলো আপাতত দরকার নেই। তাহলে তিন ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। অনেক সময় ক্লোরোপ্লাস্ট তোমাদের পরীক্ষাতে আসে। বিচলিত হবার কিছু নাই, যাহাই ক্লোরোপ্লাস্ট তাহাই হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে? সেম ব্যাখ্যাও সেম, চিত্রও সেম, কোনো সমস্যা নেই। প্লাস্টিড আসলেও চিত্র সেম, ক্লোরোপ্লাস্ট আসলেও চিত্র সেম। কথা বুঝাইতে পারছি? এখন এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করে,
পরাগায়নে সহায়তা করে। আমরা জানি ফুলে ফুলে পরাগায়ন হয়, হ্যাঁ, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, একজনের থেকে অন্যজনে নিয়ে যায়। ঠিক আছে, পরাগায়ন না হলে কি সৃষ্টি হবে? নতুন করে সৃষ্টি হবে না। তাহলে পরাগায়নে সহায়তা করে। তাহলে ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণে সহায়তা করে। থাইলাকয়েডের ভিতরে কি থাকে? হ্যাঁ, ফোটন কণা জমা থাকে, ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কি করে? ফোটন কণা ধরে রাখে, হ্যাঁ, শক্তি, রাসায়নিক শক্তিতে পরিণত করে এই ক্লোরোফিল এবং আলো পরবর্তীতে কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন, পানি এবং খাদ্য তৈরি করে। ঠিক আছে, তাহলে যদি ক্লোরোপ্লাস্ট না থাকে তাহলে কি হবে? স্বাভাবিক সালোক সংশ্লেষণ হবে না, শ্বসন হবে না, কার্বন ডাইঅক্সাইড পাবে না, পুরো জীবজগৎ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা ঘ নাম্বারে প্রায় আসে। আর গ নাম্বারে সবসময় কি আসে? ব্যাখ্যা চিত্র সহ। ঠিক আছে, সবসময় চেষ্টা করবা চিত্র আঁকবা, ব্যাখ্যা দিবা। এই ব্যাখ্যা দিবা কি রকম? পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমরা তৃতীয় ক্লাসে আমরা নিউক্লিয়াস পড়াবো এবং পাশাপাশি আমরা জীবকোষের ভেতরে যদি এক্সট্রা কিছু ইনফরমেশন, লাইসোজোম লাগবে, সেন্ট্রিওলটা একটু বুঝতে হবে, এগুলো হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাসে বুঝিয়ে দেব। এরপরে চতুর্থ ক্লাস থেকে আমরা টিস্যু গুলো নিয়ে আলোচনা শুরু করব এবং টিস্যুটা ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। একটু তোমাদের কাছে কঠিন লাগে কিন্তু চিত্র দেখলে এটা খুব সহজ, খুবই সহজ। ঠিক আছে, এবং মজার। সহজে আঁকতে পারলে তুমি অটোমেটিক নাম্বার পাবে। বায়োলজি চিত্র যদি না আঁকো আসলে কোথাও নাম্বার পাবে না। সুতরাং চিত্রটা খুব ইম্পর্টেন্ট, চিত্র বারবার প্র্যাকটিস করবা। আর টিস্যু গুলো বুঝতে হলে তুমি হচ্ছে কে বলে তোমার চিত্রগুলো ভালো করে বুঝতে হবে। চিত্র দেখলেই তুমি বুঝতে পারবা যে এখানে কি কি বৈশিষ্ট্য আলাদা আছে। চিত্র দেখলেই বোঝা যায় কোনটার মাঝখানে ফাঁকা আছে, কোষের মাঝখানে কোনটা ফাঁকা না, এগুলো দেখলেই বোঝা যায়। ঠিক আছে, সুতরাং পড়ালেখা করো মন দিয়ে, দেখবা এগুলো কোনো ব্যাপারই না।